শেখ হাসিনার সাথে একবার ইদি আমিনের দেখা হয়েছিল। কঙ্গোর প্রেসিডেন্ট ইদি আমিন, সেও এরকম পালাইছিল। তো তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয় নাই, তার বয়স তখন মাত্র 29। শেখ মুজিব তখন আফ্রিকা সফরে গিয়েছিল, তখনই ইদি আমিনের সাথে সাক্ষাৎ হয়। ইদি আমিনও তখন প্রেসিডেন্ট হয়নি। ইদি আমিন একজন দরিদ্র কয়লার খনিতে চাকরি করা শ্রমিক। তো শেখ মুজিব যখন কয়লা খনিতে পরিদর্শনে যান, শেখ হাসিনার সাথে ছিল, তার সাথে তখন ইদি আমিনের সাক্ষাৎ হয়। তখন শেখ মুজিব একজন লেবার হিসাবে ইদি আমিনকে জিজ্ঞেস করছে, এখানে তোমাদের প্রধান সংকট কি, প্রধান সমস্যা কি? তখন ইদি আমিন বলেছিল, আমরা যত সময়ে বিয়ে করতে পারি না। সব ভিজিট করার পর তৎকালীন ইদি আমিনের প্রেসিডেন্ট ডেভিড লেওয়ার্ড, মানে নিগ্রো, তার সাথে শেখ মুজিব যখন সাক্ষাৎ করে বিদায়ের দিনে, তখন লেওয়ার্ড শেখ হাসিনাকে জিজ্ঞেস করেছিল, তোমাদের দেশের সবচাইতে বড় সমস্যা কি? শেখ হাসিনা বলেছিল যে আমাদের দেশে পুরুষেরা 2-3 বিয়ে করে, কিন্তু মেয়েরা 2-3 বিয়ে করতে পারে না। তখন লেওয়ার্ড হেসে উঠেছিল, বলেছিল, তুমি কি একই সাথে 2-3টি বিয়ে করতে চাও? তখন শেখ হাসিনা লজ্জা পেয়ে বলেছিল, না, এমনটি আমি বলিনি, আমি এমনটি চাইনি। ঠিক শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হওয়ার পর 1800 সালের নির্বাচনের আগে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কি তোমার দেশে শান্তি চাও নাকি তোমার পাওয়ার চাও? তখন শেখ হাসিনা বলেছিল, আই ওয়ান্ট পাওয়ার। মানুষ মরুক, জাহান্নামে যাক, আমি ক্ষমতা চাই, প্রয়োজনে 2, 4, 5 হাজার মেরে ফেলো। ওয়াকারকে এই নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা যে প্রয়োজনে কয়েক হাজার মেরে ফেলো। তার ইচ্ছা, অভিপ্রায়, মনের নোংরামি, এগুলা কিন্তু আগেই তার মনে ছিল, শুধু ক্ষমতায় থাকার জন্য মাঝে মাঝে 2-1টা ভালো কথা সে বলতো, এটা দিয়ে সে পলিটিক্স করত। শেখ হাসিনা আসলে আমাদের দেশের কেউ না, সে একটা বাটপার, ভারতের শক্তি। ভারতের হয়ে এদেশের মানুষকে শাসন, শোষণ এবং কিষণ করার জন্য, অত্যাচার করার জন্য, লুটপাট করার জন্য, টাকা পাচার করার জন্য সে, তাদের পরিবার এই দেশে আছে। আসলে শেখ হাসিনা বা শেখ মুজিবের পরিবার এই দেশের একটি দুষ্কৃতিকারী পরিবার, এটা ভারত ওরিয়েন্টেড পরিবার। কারণ শেখ হাসিনা যখন 1981 সালে দেশে আসে, তার বাবা মারা গেছে 1975 সালে, তখন সে দেশের বাইরে ছিল। যখন সে দেশে ফিরে আসে, তখন এসেই বলেছিল, পায়ের মধ্যে এভাবে মাটির মধ্যে পা দিয়ে বলেছিল, এই দেশের মাটি থেকে, মানুষ থেকে আমি প্রতিশোধ নিবই, এদেশ আমার বাবাকে মেরেছে। তারা আরও একটা মজার ঘটনা বলি, মহাত্মা গান্ধীর সাথে একবার নেলসন ম্যান্ডেলার দেখা হয়েছিল। তখন আফ্রিকাতে কিন্তু প্রচুর হিন্দু আছে, ওই হিন্দুদের জন্য কিন্তু মহাত্মা গান্ধী একবার অনশন করেছিলেন। তখন মহাত্মা গান্ধীকে নেলসন ম্যান্ডেলা বলেছিল, তুমি কেন খালি পায়ে হাঁটো, খালি গায়ে থাকো? তখন মহাত্মা গান্ধী বলেছিল, পৃথিবীর উত্তাপ আমি সরাসরি অনুভব করতে চাই, পৃথিবীর মাটির সাথে আমার দেহের মাঝখানে যে জুতা বাঁধা হয়ে দাঁড়ায়, সেই বাধা আমি রাখতে চাই না। তখন নেলসন ম্যান্ডেলা বলেছিল যে একজন খুনিকে অথবা একজন দুষ্কৃতিকারীকে, একজন লুটপাটকারীকে আঘাত করা, নিজে তো আঘাত করতে পারে না, আইনের আশ্রয় নিতে হয়, নইলে আইন নিজের হাতে তুলে নেওয়া হয়। তখন নেলসন ম্যান্ডেলা বলেছিল, সেই আইনের আশ্রয় যদি নিতে না হতো, আর এটা যদি প্রাগৈতিহাসিক যুগ হতো, তাহলে আমি পা দিয়ে, জুতাটা খুলে পা দিয়ে তোমাকে আমি একটি শ্যুট করতাম, কারণ তোমার মধ্যে আছে সব ভণ্ডামি। মহাত্মা গান্ধী, আসলে মহাত্মা গান্ধীর আসল নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। মহাত্মা মানে হলো, এটা উপাধি তার, মহান যার আত্মা, মানে সে দাবি করত তার আত্মা মহান। সে খালি গায়ে চলতো, খালি পায়ে হাঁটতো, আর সে বুঝাতে চাইতো সে পৃথিবীর প্রকৃতির সাথে অতপ্রতভাবে জড়িত। আসলে সে একটা ভণ্ড। সে কিন্তু বারেট ল করেছে, ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে গিয়েছে। আপনি বলেন তো, যে নাকি ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে গিয়েছে,
সে কি খালি গায়ে সেখানে ক্লাস করেছে? অসম্ভব। সে কি খালি পায়ে সেখানে ক্লাস করেছে? অসম্ভব। সুতরাং সে সেখানে সবই পড়েছে, কিন্তু সেখান থেকে পাস করতে পারেনি, বারেটলো শেষ করতে পারেনি। সেখান থেকে ফিরে এসে সে নতুন ভং ধরেছে, ভণ্ডামির ভং ধরেছে। এই কারণে তার ইতিহাস যারা জানে, অধিকাংশ মানুষই তাকে ভণ্ড হিসাবে ট্রিট করে। আসলে সে একজন ভণ্ড। এবং সে সবসময় কংগ্রেস, তার দলের নাম কি ছিল? রাজনৈতিক দলের নাম ছিল কংগ্রেস। এই কংগ্রেসকে বলতো ধর্মনিরপেক্ষ একটি দল। কিন্তু দেখেন, ভারতে যে পরিমাণ মুসলিমকে হত্যা করা হয়, পৃথিবীর আর কোথাও এত নির্যাতন করা হয় না। ইসরায়েলের পরে মুসলমানদের উপরে সবচাইতে বেশি নির্যাতন করে এই ভারত। ভয়ঙ্কর রকম নির্যাতন। গড়ে গরু গোস্ত পাইলে হত্যা করে, নামাজ পড়তে দেখলে হত্যা করে, তাদের এখানে আজান দিতে হলে অনুমতি লাগে, কোরবানে গরু জবাই দিতে হলে অনুমতি লাগে। সেই হিসাবে বাংলাদেশে যারা অন্য ধর্মের মানুষ, তারা আমাদের অনেক বন্ধুর মতো, আত্মীয় স্বজনের মতো নিশ্চয়ই অনেক সুখে আছে, অনেক নিরাপদে আছে, অনেক অনেক বেশি নিরাপদে আছে। কিন্তু সেখানে দেখেন, আপনি ক্রিকেটার আজহারউদ্দিনের সম্পদ দখল নেওয়া হয়েছে, ইউসুফ আলী খানের সম্পদ দখল নেওয়া হয়েছে। একজন মানুষ নিজের নামে নায়ক হতে পারে না। ইউসুফ আলী খান কিন্তু মুসলমান, কিন্তু সে যখন সিনেমার নায়ক হয় তখন তার নাম বদলে দেওয়া হয়েছে কি? দিলীপ কুমার। দিলীপ কুমার মানে মুসলমান হওয়ার কারণে তাকে কেউ নায়ক হিসাবে নিতে চায় নাই, তাকে নায়ক বানাবে না। তখন সে তার নাম বদল করে ফেলেছে, দিলীপ কুমার নাম দিয়ে তারপর সে নায়ক হয়েছে। এই হলো সেখানে মুসলিমদের উপরে যা মুসলমানদের উপরে নিপীড়নের নমুনা। এটা ঐতিহাসিক, অথচ তখন কংগ্রেসে ছিল। এই কংগ্রেস এই কারণে বলা হয় ভণ্ড। তো সেই সকল ভণ্ডামি থেকে আমাদের দেশীয় ভণ্ড মানে ভারতীয় ভণ্ড শেখ হাসিনা আর শেখ মুজিব হলো তার কুলাঙ্গার বাপ। সেই ভণ্ডামি থেকে আমরা মুক্ত পেয়েছি 5ই আগস্ট। 5ই আগস্টের 2 দিন পূর্বে আজকে 3রা আগস্ট। এই দিনটি আমাদের জন্য ছিল দোদুল্যমান, আশঙ্কার, ভয়ের, আতঙ্কের। মনে হয় যেন শেখ হাসিনাকে আর তাড়াতে পারছি না। এই দিনে আমরা লিখেছিলাম, আসছে ফাগুনে আমরা হব দ্বিগুণ। মিরপুরের দেয়ালে দেয়ালে আমার গা ছটকে গিয়েছে। হ্যাঁ, আমি এরকম কোটা ধরে রেখেছি, কালি ধরে রেখেছি। হ্যাঁ, যখন মনে হচ্ছে যে শেখ হাসিনা সব নিয়ন্ত্রণ করে ফেলছে, তখন ছাত্ররা লেখা শুরু করেছে। অর্থাৎ আন্দোলনের আশা ছাড়িনি আমরা। আসছে ফাগুনে আমরা হব দ্বিগুণ। তখন যখন আমরা নামবো, আমাদেরকে আর রুখতে পারবে না। সেই আশা দোদুল্যমানের ভিতরেও আশা ধরে রেখেছিলাম আমরা। মাত্র কয়েক ঘন্টা পর 3 24 72, 24 দুগুণে 48 আর 60 মিনিট। এরপর 60 মিনিট পরে, 60 ঘন্টা পরেই শেখ হাসিনা আমরা শুনেছি পালিয়ে যাচ্ছে। তখনই আমরা বিজয় মিছিল শুরু করি। সেই আনন্দে উদ্বেলিত হয়েছিলাম। আর 2 দিন বাকি, আমরা উদযাপন করব 5ই আগস্ট। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।